পুষ্পা ঝুঁকেগা নেহি সালা, সেই পুষ্পা মানে জাহাঙ্গীর খান অবশেষে ঝুঁকে পড়েছে। পুষ্পা ময়দান ছেড়ে পালিয়েছে। পুষ্পা আর এলাকায় নেই, পুষ্পা থরথর করে কাঁপছে। জাহাঙ্গীর খান ফলতার পুষ্পা ভোটের আগে যে কিনা বলেছিল সিংহাম সাহাবকে দেখে নেবে 4 তারিখের পর, ও নাকি কাউকে ডরায় না, ও নাকি কাউকে ভয় পায় না, সেই পুষ্পা আসলে 4 তারিখের পর মানে 4ঠা মের পর তো পরিস্থিতি বদলে গেছে। রাজ্যে এখন তৃণমূল কংগ্রেস নেই, ভাইপোর শাসন নেই, পিসির শাসন নেই, এখন হয়েছে শুভেন্দু অধিকারীর শাসন। এবং সেই শাসনে ভাইপো বাহিনীর প্রধান কারিগর, ডায়মন্ড হারবার মডেলের অন্যতম ডায়মন্ড অর্থাৎ এই পুষ্পা জাহাঙ্গীর খান ময়দান ছেড়ে পালিয়েছে। ফলতায় সে প্রার্থী, সে এখন বলছে আর ভোট লড়বো না, ছেড়ে দে মা, কেন্দে বাঁচি। কিন্তু এত সহজে তো আপনাকে ছাড়া হবে না ভাই। আপনি বলেছিলেন দেখে নেবেন, অমিত শাহকে দেখে নেবেন, নরেন্দ্র মোদীকে দেখে নেবেন, 10 জনম লেগে যাবে। এই যিনি ওখানে গেছিলেন পুলিশ অফিসার, তাকে আপনি দেখে নেবেন, জনগণকে দেখে নেবেন, স্থানীয় মা বোনেদের ধর্ষণ করার হুমকি দিয়েছিলেন আপনি, হিন্দুরা ভোট করতে গেলে তাদের দেখে নেবার হুমকি দিয়েছিলেন। এখন সরকারটা চলে গেছে, সহজে ওয়াক ওভার দিয়ে দিলে আপনাকে কিন্তু ওয়াক ওভার দেওয়া হবে না। কি বন্ধুরা, দর্শক বন্ধুরা বলুন, এই পুষ্পা ভোট ছেড়ে পালিয়েছে, এখন একে যদি বলে এ আমি ছেড়ে দিলাম সব কিছু, এর কি 7 খুন মাফ হয়ে যাবে? আমি বলি এর 7 খুন মাফ হওয়া উচিত না। এখন সে বাঁচার রাস্তা খুঁজছে। আসলে হয়েছেটা কি? পুষ্পা কেন অর্থাৎ জাহাঙ্গীর খান কেন ময়দান ছেড়ে পালালো? কেন ফলতায় সে বলছে ইলেকশন লড়বো না? আর ইলেকশন লড়বো না বললেই তো লড়া যায় না। যদি তার ময়দান ছাড়ার হতো তাহলে যখন সময় ছিল তখন করা উচিত ছিল, নির্বাচনের আগে। এখন তো আর মনোনয়ন প্রত্যাহার হবে না, প্রার্থীর নাম তো একই থাকবে, ব্যালটে তো নাম থাকবেই। এবার আসলে এখন যেটা সমস্যা দেখা দিয়েছে বন্ধু, আমি ওখানে খোঁজ খবর নিলাম ফলতায়, ওখানে আমাদের দর্শক বন্ধুরাও আছেন, পুলিশের বন্ধুরাও আছেন, বিজেপির বন্ধুরা তো আছেনই। খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম আমি, যে এখন আর কেউ তৃণমূলের এজেন্ট হতে চাইছে না। জাহাঙ্গীরের খানের কেউ এজেন্ট হতে চাইছে না, না কাউন্টিং এজেন্ট, না ওখানে পোলিংয়ের সময় যারা বুথে এজেন্ট হয়, না বুথে এজেন্ট হতে চাইছে। এবার এজেন্ট না দিলে কি আর জেতা সম্ভব? তারপর রাজ্যে এমনিতেই পালাবদল হয়ে গেছে, তৃণমূল আউট, বিজেপি ইন, একেবারে কোনো জায়গা নেই জেতার। মানে সে দাঁড়ালেও জিতবে, পালিয়ে গেলেও জিতবে, ভোটে লড়লেও জিতবে, না লড়লেও জিতবে, কোনো আর রাস্তা নেই বন্ধু। তাই এখন পুষ্পা বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু পুষ্পা ভাই, আপনাকে এত সহজে ছাড়া হবে না। আসলে গল্পটা হয়েছে কি, পুষ্পা তো অনেকদিন পালিয়েছিল, তারপর সে কখনো বাংলাদেশ, কখনো নেপাল, কখনো অন্যান্যভাবে পালানোর চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো মাতলা নদী দিয়েও পালানোর আর কোনো রাস্তা নেই। পুষ্পা পালাতে পারবে না, চারিদিকে ওর পালাতে গেলে ওকে ধরে নেবার মতন ব্যবস্থা তৈরি করা হয়েছিল, সেই জন্য সে পালাতে পারেনি। তারপর যখন দেখেছে বিভিন্ন রকমভাবে চেষ্টা করে পালাতে পারেনি, এলাকায় ফিরে এসছে। যদি অ্যারেস্ট হতেই হয় তাহলে পয়সা খরচা করে কোনো হোটেলে থেকে অ্যারেস্ট হবো কেন? হোটেলে থাকলে তো বিরাট খরচা, আর এখন তো আর তোলাবাজি হবে না। তোলাবাজিই তো তৃণমূলের প্রধান অস্ত্র ছিল, যেখান থেকে ওদের ইনকামটা হতো। এখন আর ইনকাম নেই, তাই সে বাড়ি ফিরে এসেছে, অন্তত বাড়ির ডাল ভাত খাই, ঘরে থাকি, ঘুমাই, যা হবে হবে। এরপর কিছুটা সময় সে পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, বিজেপিও চায়নি ভোটের সময় একজন প্রার্থীকে গ্রেফতার করে তৃণমূলের হাতে ন্যারেটিভ তুলে দিতে, যে দেখো প্রার্থীকেই অ্যারেস্ট করে নেওয়া হলো। যে গণতন্ত্রের দোহাই দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসতে না আসতেই একজন প্রার্থীকে অ্যারেস্ট করে নিচ্ছে। গ্রেপ্তার করার জন্য 5টা বছর সময় আছে, অত বছরও সময় দিতে লাগবে না, 1টা বছরও সময় দিতে লাগবে না। আসল গল্প হচ্ছে এই পুষ্পার ভোট পর্ব পেরিয়ে গেলেই ওর জেল পর্ব শুরু হবে। এই ভয়েই পুষ্পা ছুটে গিয়েছিল কলকাতা হাইকোর্টে, সেখান থেকে সে রক্ষা কবচ নিয়ে এসেছে। কিন্তু রক্ষা কবচ কত দিনের? রক্ষা কবচ মাত্র আর 4-5 দিনের রক্ষা কবচ। 26 তারিখ অবধি ওর রক্ষা কবচ আছে। 26 তারিখ শেষ, পুষ্পার রক্ষা কবচ শেষ, পুষ্পা সোজা জেলের পথে অগ্রসর হবে। এবার জেলের ঘানি যাতে টানতে না হয় তার জন্য পুষ্পা এখন নয়া ফন্দি এঁটেছে, আমি ভোট থেকে সরে এলাম,
কিন্তু এতে লাভ হবে না। কেন লাভ হবে না? এতদিন তো ভয় দেখিয়েছ। কেউ যদি অপরাধ কবুল করে নেয় তাহলে কি তার অপরাধ মাফ হয়ে যায়? নিশ্চয়ই না। শাস্তি পুষ্পা তোমাকে পেতেই হবে। এতদিন হিন্দু মহিলাদের যে ভয় দেখিয়েছ, তাদের ইজ্জত আবরু নিয়ে খেলেছ, বিজেপি কর্মীদের ওখানে এত অত্যাচার করেছো, তার শাস্তি তোমায় পেতে হবে না বন্ধু? পেতে হবে, খুব দ্রুত পেতে হবে। আমি যতদূর খবর পেয়েছি, পুষ্পা নানানভাবে চেষ্টা করেছে বিজেপির যিনি এখন প্রশাসনিক প্রধান আছেন তার সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করা যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য হলো সেই যোগাযোগটা করা যায়নি। পুষ্পা চেষ্টা করছে, হাতে পায়ে ধরছে যাতে তার জেল যাত্রা আটকানো যায়, কিন্তু দরজা সব দিক থেকে বন্ধ। বিধানসভার মাথায় যিনি বসে আছেন তার তরফ থেকেও দরজা বন্ধ, আর যিনি 6 মুরলীধর সেন লেনের মাথায় বসে আছেন তার দিক থেকেও দরজা বন্ধ। বিজেপির ঢোকার যে দুটো রাস্তা, সেই দুটো রাস্তার সব রাস্তা বন্ধ দেখে এখন পুষ্পা সিগন্যাল দিচ্ছে, আমি তো ভোট লড়ছি না, তাই আমাকে মাফ করে দাও। কিন্তু সেই মাফটা হবে না। পুষ্পা গ্রেফতারও হবে, ওর বাড়িও ভাঙা হবে। এবং দেখুন, ভেবে দেখুন, শুভেন্দু অধিকারী দুদিন আগেই ঠিক যেভাবে বললেন, এই তৃণমূলের যে চোর উচাক্কাগুলো আছে তাদের কত কত সম্পত্তি। জাভেদ খানের ছেলে, তার ছেলের নামে নাকি 90খানা সম্পত্তি, ভাইপোর নাকি 24টার বেশি সম্পত্তি। তার মধ্যে দুঃখের খবর, ভাইপোর সম্পত্তি ভাঙার অর্ডার কিন্তু কার্যত চলে এসছে। 7 দিনের নোটিশ দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে ভাইপোর ওই পেল্লাই শান্তিনিকেতন, যেটা আমি দাবি তুলেছিলাম কার্যত ওটাকে মিউজিয়াম বানিয়ে দেওয়া হোক। কেন বলেছিলাম মিউজিয়াম বানিয়ে দেওয়া হোক? এই ভাইপো হচ্ছে 15 বছরের সমস্ত চুরি জোচ্চুরির নাটের গুরু। তাই এইটাকে তৃণমূল আমলে যত দুর্নীতি হয়েছে তার মিউজিয়াম করে দেওয়া হোক। এক একটা দেওয়ালে এক একটা দুর্নীতির খতিয়ান তুলে ধরা হোক। যেমন 26,000 চাকরি গেছে সেটা তুলে ধরা হোক। সমস্ত যেখানে যেখানে কয়লা বালি চুরি করা হয়েছে সেখান থেকে কাটমানি খেয়েছে, ভাইপো কিভাবে চুরি করেছে, তার বাহিনী কিভাবে, এক একটা দেওয়াল, ভাইপোর যতগুলো ঘর, প্রত্যেকটা ঘরে মিনিমাম 4টে করে দেওয়াল হবে বা কম বেশি কিছু দেওয়াল হবে, ছাদ হবে, সব জায়গায় এক একটা দুর্নীতির পোস্টার লাগিয়ে দাও আর ওটাকে দুর্নীতির মিউজিয়াম করে দেওয়া হোক। কিন্তু রাজ্য প্রশাসন চাইছে ওই বিল্ডিংটা যাতে একেবারে দলিস্বাৎ হয়ে যাক, থাকুকই না। আপাতত তার যেটা শোনা যাচ্ছে যে সম্ভবত 2টি বাড়িতে, শান্তিনিকেতন তার মধ্যে অন্যতম, এবং যতদূর জানা যাচ্ছে যে অভিষেক হার্ডওয়্যার যে বিল্ডিংয়ে চলে, এই 2টি বিল্ডিংটাকে নাকি বেআইনিভাবে আছে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা বাড়ি বেআইনিভাবে রয়েছে, এবং তার মধ্যে শান্তিনিকেতন অন্যতম, কারণ শান্তিনিকেতনে সে বসবাস করে। শান্তিনিকেতনের বাড়ির সম্ভবত সামনের দিক ভাঙা পড়তে চলেছে। বাড়ির যে অংশটা, আংশিক অংশটা পুরোপুরি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। কেন আমার মনে হচ্ছে সামনের অংশটা, কলকাতা পুরসভার নিয়ম হচ্ছে অন্তত 4 ফিট করে সব দিকে ছাড় দিতে হয়, পেছনে একটু বেশি দিতে হয়। এবং আমি তো ওর বাড়ির ভেতরে কখনো ঢুকিনি, সামনেটায় গিয়েছিলাম। আমি বাঁ দিকটা দেখেছি সেখানে কিছু ছাড় দেওয়া আছে, পেছনটা আমি বলতে পারবো না, কিন্তু সামনেটা আমি দেখেছি একদম ফুটপাত বরাবর লাগানো রয়েছে। ফুটপাত অর্থাৎ সরকারি জমি যেখানে শেষ, তারপর কোনো রকম ছাড় নেই। যেখানে শান্তিনিকেতনের বিরাট বোর্ডটা লাগানো আছে ওই জায়গাকার কথা বলছি। আমার মনে হচ্ছে, এবং যেটা আমি খবর পেয়েছি, ওই অংশটা ভাঙা হবে এবং 7 দিনের সময় দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা জানেন পুরসভার নিয়ম অনুযায়ী কোনো বিল্ডিং ভাঙতে গেলে সেখানে প্রথমে 7 দিনের নোটিশ দিতে হয়, সেই নোটিশটা দেওয়া হয়েছে। এবং মজার ব্যাপার কি বলবো জানেন? মজার ব্যাপার হচ্ছে ওই যে বিল্ডিংয়ের অংশগুলো ভাঙার জন্য যে খরচ হবে, সেই খরচটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। বিজেপি সরকার নতুন নিয়ম করেছে। নিয়মটা হচ্ছে ঠিক যেরকম উত্তরপ্রদেশে বাড়ি ভাঙা হয় এবং বাড়ি ভাঙার যে খরচাটাও নিয়ে নেওয়া হয়, তো এখানেও সেই নিয়ম চালু করা হচ্ছে। বাড়ি তো ভাঙা পড়বেই এবং বাড়ি ভাঙার টাকাটাও নেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এবার ওর পরিবার যাবেটা কোথায়? যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচুর বাড়ি, শুনেছি নাকি বিদেশেও বাড়ি টাড়ি আছে, বিদেশে গার্লফ্রেন্ড তো আছেই, বিদেশে অ্যাকাউন্ট তো আছেই, সমস্ত টাকা বিদেশে আগে থেকে পাচার করে রেখেছে, সেসব তো আছেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 24টা সম্পত্তি আছে সবই তার নজরে। বাড়ি ভাঙা পড়বে, অভিষেক গ্রেফতারও হবে, খুব শীঘ্রই অভিষেক গ্রেফতার হবে। তার দুর্নীতির সমস্ত ফাইল কিন্তু খুলছে, আর দুর্নীতির ফাইল যখন খুলবে, টপাটপ পিসি, ভাইপো, পিসিমার ভাইয়েরা সব টপাটপ জেলে যাবেন। এবং কোনো তৃণমূল নেতা এই মুহূর্তে
প্রবলেমে নেই এরকম তৃণমূল নেতা খুঁজে পাওয়া যাবে না, যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না বা যাদের বিরুদ্ধে তদন্ত আগামী দিনে হবে না এরকম কোনো গ্যারান্টি নেই। ভেবে দেখুন তো, অরূপ বিশ্বাস, এই মেস যিনি করেছিলেন, এই মেসির মানে কার্যত এখানে যে হুলুস্থুল পড়ে গেছিল, মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন, কেউ 10,000 টাকা, কেউ 20,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। কিন্তু তারপর কি হলো? তারপরেও মানুষ মেসিকে দেখতে পেলেন না, অরূপ বিশ্বাসকে দেখার জন্য কি মানুষ 10-20 হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল? কিভাবে যুবভারতী ভাঙচুর হয়েছিল? এই যে যুবভারতী ভাঙচুর হয়েছিল, এই ক্ষতিপূরণটাও এদের কাছ থেকেই নেওয়া উচিত। হয়েছেটা কি? শতদ্রুবাবু, যিনি আয়োজক ছিলেন, শতদ্রু দত্ত, উনি কমপ্লেন করেছেন বিধাননগরে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। তার সরাসরি অভিযোগ, অরূপ বিশ্বাসের কারণেই ওই মেসির, ওই দিনকে যেদিন মেসি এসেছিলেন সেই দিন গণ্ডগোল হয়েছে, তাই তার বিরুদ্ধে তদন্ত হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যখন তদন্ত হয়েছিল, তখন সেই সময় ডিজিকেও তদন্তের আওতাধীন করা হয়েছিল, এবং ডিজির যিনি যারা অধস্তন কর্মচারী ছিলেন, অধস্তন পুলিশ অফিসার ছিলেন, তারাই নাকি তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এ কেমন জিজ্ঞাসাবাদ আমরা বুঝতে পারিনি, কিন্তু যাদের বিরুদ্ধে আসলে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, সুজিত বোস, অরূপ বিশ্বাস, তাদের বিরুদ্ধে কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। কারণ তারা তৃণমূল কংগ্রেসকে আলো করে থাকেন, তারা তৃণমূল কংগ্রেসের লোক, এই কারণেই হয়নি। এবার সেই তদন্ত হবে, এবং তদন্ত যদি ঠিকঠাকভাবে হয় তাহলে অরূপ বিশ্বাসের জেলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়ে যাবে। তার কারণ অরূপ বিশ্বাসী মূল নায়ক, অরূপ বিশ্বাসী মূল কাণ্ডারি সেদিনকার গণ্ডগোলে। তিনি এত পেয়ারের লোক ঢুকিয়ে না দিলে, যাদেরকে ভিভিআইপি পাস দেওয়া হয়েছিল তাদেরকে তো মেসিকে দেখার জন্য ভিভিআইপি পাস দেওয়া হয়েছিল, তাদেরকে মেসির সঙ্গে ছবি তোলার জন্য তো দেওয়া হয়নি। সকলে মাঠে ঘিরে মেসিকে যেভাবে ঘিরে ধরলেন, মনে হচ্ছে যেন জনৈক সাংবাদিক, এই জনৈক নেতানেত্রী, এদেরকে দেখার জন্যই মানুষ সেদিনকে টিকিট কেটেছিল। তো আজকে সেই দিন বদল হয়েছে, আজকে বিজেপি সরকার এসছে এবং স্বচ্ছভাবে তদন্ত হবে, আমরা এটা আশা করছি। এবং যত তৃণমূলের এই ধরনের চোর অপরাধী, দুর্নীতিতে অভিযুক্ত আছেন, সব টপাটপ করে জেলে যাবেন। আপনারা দেখছেন না, শান্তনু সিনহা বিশ্বাস জেলে গেছেন। কান্দিতে তার বিরাট রাজপ্রাসাদ পাওয়া গেছে। লোকে তো বলতো এতদিন অট্টালিকা, পেল্লাই বাড়ি, আমি বলছি ওটা রাজপ্রাসাদ। যে যত বড় ওই জায়গা জুড়ে তৈরি করা হয়েছে, 7 কোটি টাকার জমি, সেটা 1.5 কোটি টাকায় উনি কিনে নিয়েছিলেন, তারপরে কয়েকশো কোটি টাকা খরচ করে ওই রাজপ্রাসাদ তৈরি করেছেন। তা একটা পুলিশ, সাধারণ পুলিশের সাব ইন্সপেক্টর, সেখান থেকে ইন্সপেক্টর পদোন্নতি হতে হতে ডিসিপি মমতা বন্দ্যোপাধ্যায় তো এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই দুর্নীতির আসল কারিগর। তার প্রশ্রয় না হলে এইসব শান্তনু সিনহা বিশ্বাসরা তৈরি হতো না। এখন ভেবে দেখুন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত না? যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে সততার প্রতীক তৃণমূল কংগ্রেস বলে এসেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আপনারা গিয়ে দেখবেন তো, শুধু ক্যামেরার ফোকাস যে টালির চালার দিকে করা হয়, সেই টালির চালা থেকে ডান দিকে কতটা জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় দখল করে রেখেছেন। কিভাবে এগুলো বৃদ্ধি হলো? টালির চালা তো শুধু বাহানা। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সফেদ শাড়ি পরেন, সাদা শাড়ি পরেন, সেই শাড়িটা শুধুমাত্র তার দেখাওয়া। আসলে ওই শাড়িটা কত হাজার টাকা দিয়ে কেনা হয়, তার পরনের যে হাওয়াই চটি কত হাজার টাকা, 12,000, 14,000, না লোকে বলে 25,000 টাকা পর্যন্ত দাম। আমরা তো ভাই 1-200-র বেশি টাকার হাওয়াই চটি পরিনি কখনো। হাওয়াই চটি, জুতোও পরেছি 5-6 হাজার, 6 হাজারের, সেটাও কেউ গিফট করেছে বলে পড়তে পেরেছি। নিজের টাকায় আজও 1,000-1,200 টাকার বেশি দামের জুতো পরতে গেলে মনের মধ্যে কিচকিচ করে। মমতাদের করবে না, কারণ হারামের টাকা, জনগণের লুঠের টাকা, তাই তাদের করে না। কিন্তু এখন মমতা থেকে শুরু করে ভাইপো থেকে শুরু করে জাভেদ খান, দেখলেন, আপনাদেরকে বলেছিলাম ওদিনকার গণ্ডগোলে জাভেদ খানের, আমি পার্ক সার্কাসের গণ্ডগোলের কথা বলছি, যে জাভেদ খানদের ভূমিকা তদন্ত করে খতিয়ে দেখা উচিত। দেখলেন তো, ঠিক তারপরের দিনই শুভেন্দু অধিকারী বলে দিলেন জাভেদ খানের বেটার 90টা সম্পত্তি। কি করে বানালো? বাপ বিধায়ক বলে? বাপ বিধায়ক হলে ছেলের 90টা সম্পত্তি করতে পারে, এবং সে তো কাউন্সিলর, পাতি কাউন্সিলর যতদূর আমি জানি। এই সমস্ত সম্পত্তি খতিয়ে দেখা হবে, শুভেন্দু অধিকারী তদন্তের নির্দেশ দেবেন, গোটা তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়বে। এরা এখন চেষ্টা করছে বিজেপিতে ঢোকার,
একেবারে তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে, কাউন্সিলরের চামচা থেকে শুরু করে পাড়ার বেলচা পর্যন্ত, এমনকি নেতা মন্ত্রী পর্যন্ত, বিধায়ক থেকে শুরু করে সাংসদ পর্যন্ত সবাই এখন পালের গোদা হয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। কিন্তু বিজেপি দরজা বন্ধ করে রেখেছে। কতদিন দরজা বন্ধ করে রাখবে আমরা জানি না। আমি চাই এদের জন্য কোনো দিন যেন দরজা না খোলে। সাধারণ কর্মীদের যদি মনে হয় নিয়ে নেবেন বুথ মজবুত করার জন্য, পান্না প্রমুখ করার জন্য নিয়ে নিন, কিন্তু তৃণমূলের এই সমস্ত দাগিদের নেবেন না। এদের শখ কত, এখনও এরা চায় তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে এলে যেন কনফার্মেশন দেওয়া হয় টিকিটটা পাওয়া যাবে। যারা তৃণমূলের পঞ্চায়েত সমিতিতে ছিলেন, পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন, প্রধান ছিলেন, যারা জেলা পরিষদে ছিলেন, যারা পৌরসভায় ছিলেন, তারা এখনও চান যে দলবদল করার পর যেন তাদের টিকিটটা কনফার্ম থাকে। যে পদে তৃণমূলে ছিলেন সে পদেই বিজেপিতে থাকবেন। তাহলে বিজেপিতে যারা এতদিন কাজ করলো তারা কি আঙুল চুষবে? যারা এতদিন তৃণমূলের মার খেলো তারা এখনও তৃণমূলের যারা নেতারা আসবে তাদের জি হুজুরি করবে? এদের দলে নিলেও কুকুর বানিয়ে রাখা উচিত। 5 মাস শুধু বিজেপি পার্টি অফিস এরা ঝাড় দেবে। বিজেপি পার্টি অফিসের ভিতরে পায়খানা থাকলে সেটাকে পরিষ্কার করবে। এদেরকে মিছিলেও নেওয়ার দরকারই নেই, টোটাল এদের বয়কট করুন। কর্মী টর্মী নিয়ে নিন, যারা ওই ছোটোখাটো কর্মী আছে, মিছিলে হাঁটার জন্য দল ভারী করার জন্য লোক দরকার মিছিলের পেছনে, সেটাও নিশ্চিত করতে হবে মিছিলের পেছনে যেন হাঁটে। পুরনো বিজেপি কর্মীরা সামনে থাকবে, এই নব্য যারা অন্য দল থেকে আসবে তারা যেন পিছনে থাকে। না করলে বিজেপি যে এই যে জিতেছে, এই বিরাট জয় যেটা জনগণ এই জয়টা এনে দিয়েছে, সেটা কিন্তু ভাবমূর্তির বিজেপির খারাপ হবে। জনগণও মনে করবে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। মুকুল রায় যে কথাটা বলেছিলেন, যা তৃণমূল তাই বিজেপি, সেটাই হয়ে যাবে। কিন্তু মুকুল রায়ের কথা সত্যি হয়ে যাবে, সেটাকে যেন সত্যি না করা হয়। এর জন্য বিজেপির সমস্ত নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই আমাদের জয়েন বাটন ক্লিক করে মেম্বার হয়েছেন, প্রত্যেককে আমি প্রণাম করছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে চান, আমাদের সুপার থ্যাঙ্কস পাঠিয়ে সহযোগিতা করতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আপনাদেরই এই প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। ভালো থাকবেন।